Good evening everyone, welcome to my class এবং আজকে উইকেন্ড ক্লাসে আমরা সায়েন্স পড়ি এবং অ্যাজ ইউজুয়াল যেরকমটা আমি গ্রুপে বলেছিলাম যে আজকে বায়োলজির এমসিকিউ করব এবং টপিক থাকবে ডিজিজ অ্যান্ড প্যাথোজেন বা যে সমস্ত রোগ জীবাণুগুলো রয়েছে সেই সম্পর্কে কোনটা কি কারণে হচ্ছে, কোনটা কৃমি ঘটিত, কোনটা প্রোটোজোয়া ঘটিত, কোনটা ভাইরাস ঘটিত, কোন রোগের কি সিমটমস সেই সম্পর্কে কোয়েশ্চেন থাকবে এবং কোয়েশ্চেন গুলো প্রিভিয়াসলি এসএসসি তে এসছে এরকম কোয়েশ্চেন আমি তুলেছি এখান থেকে এসএসসি পিওয়াইকিউ থেকে এবং সাথে আমরা যে ইনফরমেশন গুলো আছে সেগুলো নিয়েও ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে which of the following is a heart related disease? নিচের কোনটি একটি হৃৎপিণ্ড সম্পর্কিত রোগ বা রোগের সঙ্গে সম্পর্কিত? অ্যাক্রোমেগালি, ডায়াবেটিস, গয়টার নাকি অ্যাঞ্জিনা? কোনটা একটা হৃদরোগ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যাঞ্জিনা। দেখো, অ্যাক্রোমেগালি হচ্ছে যখন গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হয় এবং অ্যাডাল্ট পিরিয়ডে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোমেগালি। ডায়াবেটিস সম্পর্কে আমরা অলরেডি আগে পড়েছিলাম, বাট তবুও আরেকবার বলছি, ডায়াবেটিস দুই রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে কি হয়? ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে Meli is a term from honey or sweet and symptoms passing excessive sweet urine বা আমরা বলতে পারি যে ব্লাড স্ট্রিমের মধ্যে অনেক বেশি গ্লুকোজ কন্টেন্ট বেড়ে যায় এবং কজেস বাই ডেফিসিয়েন্সি অফ রেজিস্ট্যান্স অফ ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের ডেফিসিয়েন্সির জন্য আমরা ডায়াবেটিস মেলিটাস দেখতে পাই। আর ডায়াবেটিস ইনসিপিটাস অ্যাজ দিস পিকচার শোজ, যে এখানে আমাদের যে সিমটমসটা দেখতে পাই সেটা হচ্ছে পাসিং এক্সেসিভ ইউরিন ইন নো গ্লুকোজ, কোনো গ্লুকোজ থাকে না, টেস্টলেস ইন ইউরিন, ঠিক আছে? এবং এখানে ডেফিসিয়েন্সি অফ এডিএইচ, যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন যার কাজ হচ্ছে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো, সেই হরমোনের অভাবে আমরা ডায়াবেটিস ইনসিপিটাস দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই ছবিটা থেকে আই হোপ এরপর আর ভুল হবে না। ইনসিপিটাস হচ্ছে টেস্টলেস এবং মেলিটাস কথার অর্থ হচ্ছে হানি অর সুইট। ডায়াবেটিস ইনসিপিটাস সুগারের কারণে হয়, সুগার লেভেল যখন স্পাইক করে যায় ইনসুলিনের অভাবে তখন ডায়াবেটিস মেলিটাস হয় এবং ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ এর অভাবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে প্রসেসটা, এখানে আমরা কি দেখব যে ব্লাড স্ট্রিমের মধ্যে এই ইনসুলিন এবং গ্লুকাগন এই দুটো হরমোন রিলিজ হচ্ছে প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াসের আলফা সেল থেকে গ্লুকাগন এবং বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে। এইখান থেকে দেখো সরি, এখান থেকে দেখো স্কিমটা। রাইজ ব্লাড সুগার লেভেল, যখন ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে তখন হাই ব্লাড সুগার হচ্ছে। এই হাই ব্লাড সুগারটা প্রমোট করছে ইনসুলিন রিলিজকে। কে ইনসুলিন রিলিজ করবে? প্যানক্রিয়াস ইনসুলিন রিলিজ করবে। প্যানক্রিয়াসকে ইন্ডিকেট করছে ইনসুলিন রিলিজ করার জন্য। ইনসুলিন রিলিজ হচ্ছে এবং ইনসুলিন এসে কাজ করছে টিস্যু সেলের মধ্যে এবং টিস্যু সেলের মধ্যে এসে কাজ যখন করছে তখন সেটা লোয়ার করছে ব্লাড সুগার লেভেল। আবার এই যে লো ব্লাড সুগার লেভেল সেটা আবার প্রমোট করছে প্যানক্রিয়াসকে গ্লুকাগন রিলিজ করার জন্য, যেই গ্লুকাগনটা স্টিমুলেট করছে গ্লাইকোজেনের ব্রেকডাউন এবং গ্লাইকোজেন থেকে সেটা আবার গ্লুকোজে কনভার্ট হচ্ছে। যখন আবার গ্লুকোজে কনভার্ট হচ্ছে তখন আবার ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে। এই যে টোটাল সাইক্লিক প্রসেসটা, এই প্রসেসে রেগুলেশন অফ ব্লাড সুগার লেভেল হচ্ছে আমাদের বডির মধ্যে। গ্লাইকোজেন থেকে গ্লুকোজে কনভার্ট হয় গ্লুকোজেনেসিস, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হয় গ্লাইকোজেনেসিস। এটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি এবং এই পিকচারটাও আমরা অলরেডি আগে ডিসকাস করে নিয়েছিলাম। নেক্সট হচ্ছে আমরা এখানে পড়লাম কি না, আরেকটা ডিজিজ ছিল যেটা হচ্ছে গয়টার। ডায়াবেটিস পড়ে নিলাম, অ্যাক্রোমেগালি বললাম যে গ্রোথ হরমোন যদি ইনক্রিজ করে ইন অ্যাডাল্ট পিরিয়ড, টিনেজারের পরে যদি গ্রোথ হরমোন ইনক্রিজ করে তাহলে অ্যাক্রোমেগালি দেখতে পাবো। এখানে হাতগুলো, মুখটা অনেক চওড়া হয়ে যায়, হাতের আঙুলগুলোর মধ্যে মানে হাতের আঙুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে যায়, লেন্থে মানে হাইটে খুব বেশি ইনক্রিজ হয় না কিন্তু কিছু পার্ট অনেক বেশি ইনক্রিজ করে যায় গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিন হরমোনের ইনক্রিজের কারণে। ওকে, এরপর যেটা ছিল গয়টার। গয়টার অ্যাকচুয়ালি
থাইরয়েড গ্ল্যান্ডে আমরা দেখতে পাই। যখন থাইরয়েড গ্ল্যান্ডটা এক্সেসিভ বেড়ে যায় তখন সেটাকে আমরা বলছি, গয়টারের ছবি আছে কি না, গয়টারের ছবি নেই। থাইরয়েড গ্ল্যান্ডটা যখন এক্সেসিভলি বেড়ে যায় সেটাকে আমরা বলছি গয়টার। গয়টার অনেক কারণে হতে পারে, একটা মেইন কারণ হচ্ছে যদি আয়োডিনের ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে, আয়োডিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে আমরা গয়টার দেখতে পাবো। যদি আয়োডিনের কম মাত্রার জন্য আমরা গয়টার দেখতে পাবো, এবং সেই ক্ষেত্রে কি হবে যে থাইরয়েড যে গ্ল্যান্ডটা সেটা অনেক বেশি এনলার্জ হয়ে যাবে। থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয়ে যাবে, সেটাকেই আমরা বলছি গয়টার। থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন বেরোয়? একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4 আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। তিনটে হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হয়, এবং এই যে তিনটে হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে খরিত হয়, একটা মিনিট দাঁড়াও তো, এর নিচে কি ছবি আছে? এর নিচে কিছু ছবি তো নেই। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে তিনটে হরমোন খরিত হয় সেই তিনটে হরমোনকে রেগুলেট করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, যেটা খরিত হচ্ছে আমাদের পিটুইটারি থেকে, এবং পিটুইটারির যে হরমোন ক্ষরণ সেটা রেগুলেট করে হাইপোথ্যালামাস, যার জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার, এবং হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় TRH, থাইরয়েড স্টিমুলেটিং রিলিজিং হরমোন। যেই রিলিজিং হরমোনটা পিটুইটারিকে TSH রিলিজ করতে ইনফ্লুয়েন্স করে, এবং সেই TSH T4 এবং T3 ক্যালসিটোনিন এই সমস্ত হরমোনগুলোর রিলিজকে কন্ট্রোল করে। ওকে, এবার এখানে দেখো থাইরয়েড যে গ্ল্যান্ডটা রয়েছে, এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েছে, এই থাইরয়েড গ্ল্যান্ডটা একদম আমাদের গলার সামনের দিকে অবস্থিত, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডটার যে পার্টটা, মানে এই যে মাঝখানের পার্টটা, দুটো থাইরয়েডের পার্ট, যে কার্টিলেজিয়াস ফ্ল্যাপটা দিয়ে বা যে যোজকটা দিয়ে যোগ হয়েছে সেটাকে বলা হয় ইথমাস, ঠিক আছে, সেটাকে বলা হয় ইথমাস, মনে রাখবে। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের পেছন দিকে দুটো চারটে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও থাকে, যেখান থেকে প্যারাথাইরয়েড হরমোন রিলিজ করে। এবার থাইরয়েডের ডিফিকাল্টিস কি রকম হয়? একটা হতে পারে হাইপোথাইরয়েডিজম, একটা হতে পারে হাইপারথাইরয়েডিজম। দিস হাইপো টার্ম ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম ডিক্রিজিং, কোনো কিছু ডিক্রিজ যদি হয় সেটাকে আমরা বলি হাইপো, আর কোনো কিছু ইনক্রিজ যদি হয় সেটাকে বলি হাইপার। হাইপারটেনশন মানে হচ্ছে কোনো কি বলবো, আমরা যখন ব্লাড সুগার লেভেল বেড়ে যায় তখন বলি যে হাইপারটেনশন হয়েছে, বা পালস রেট যখন বেশি হয় তখন হাইপারটেনশন বলি। হাইপার ইজ দ্য টার্ম ফর যখন কিছু জিনিস ইনক্রিজ করছে সেটাকে আমরা বলছি হাইপার, এবং কোন জিনিস যখন ডিক্রিজ করছে সেটাকে আমরা বলছি হাইপো। তো হাইপোথাইরয়েডিজমে কি হয় না, এই T4 T3 এদের যে সিক্রেশন সেটা ডিক্রিজ করে যায়। এইবার এটা যখন ডিক্রিজ করে যায় তখন কি হবে, মেটাবলিজম স্লো ডাউন হয়ে যায়, কারণ এই T4 T3 এটা হচ্ছে BMR ইনক্রিজ করে এবং মেটাবলিজমকে স্পিড আপ করে। যখন হাইপারথাইরয়েডিজম হয় তখন মেটাবলিজম স্পিড আপ হয়ে যায়, ওয়েট গেইন হয়ে যায়, ওয়েট লস হয়ে যায়, ড্রাই স্কিন, হেয়ার এন্ড নেলস, ইনসোমনিয়া হয় যেটা হাইপারথাইরয়েডিজমে হয়, কনস্টিপেশন হয়, লুজ স্টুল হয় এখানে অপোজিট, ফিলিং কোল্ড, হাইপোথাইরয়েডিজমে কোল্ড ফিল হয় এবং হাইপারথাইরয়েডিজমে সোয়েটিং ফিল হয়, ডিপ্রেশন ফিল হয় হাইপোথাইরয়েডিজমে, এবং হাইপারথাইরয়েডিজমে অ্যাংজাইটি, নার্ভাসনেস, ইরিটেবিলিটি এই সমস্ত ফিল হয়। আমার বডিতে তো আমি হাইপারথাইরয়েডিজম দুটোরই সিমটমস দেখতে পাচ্ছি, অলদো আমি থাইরয়েড মেডিকেশনে আছি, আমার হাইপারথাইরয়েডিজম আছে, বাট স্টিল আমি তো দুটো সিমটমসই আমার বডির মধ্যে দেখতে পাই। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। Which of the following is a food-borne disease caused by the consumption of contaminated food or beverage? নিম্নলিখিত কোনটি দূষিত খাদ্য বা পানীয় গ্রহণের ফলে সৃষ্ট খাদ্যবাহিত রোগ? এসএসসি CHSL এ এসছে 2024-এ, টিউবারকুলোসিস, চিকেন পক্স, ম্যালেরিয়া নাকি কলেরা? বলছে কোনটা কন্টামিনেটেড ফুডের মাধ্যমে হয়। একটা জিনিস খেয়াল করবে, যখন আগেকার টাইমে, যে টাইমে তোমার মেডিভেল টাইমে বা হ্যাঁ এনশিয়েন্ট টাইমের পরে মেডিভেল টাইমে যে আমরা বিভিন্ন যুদ্ধ দেখি না ওয়ার্ল্ড হিস্ট্রিতে, তো সেখানে অনেক যুদ্ধেতে একটা জিনিস ইউজ করা হতো যেটা আজকাল খুব
চল উঠেছে কথাটা বায়োলজিক্যাল ওয়েপন। বায়োলজিক্যাল ওয়েপন মানে কি, যে কোনো একটা ডিজিজ, যেটা কন্টামিনেটেড কোনো একটা ডিজিজ একটা সেনাদলের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো এবং অর্ধেক সেনাদল সেক্ষেত্রে মারা যেত, সেনা সংখ্যা কমে যেত। এবং সেই যে মানে যে যে ডিজিজ গুলো ছড়ানো হতো তার মধ্যে সব থেকে যেটা বেশি ইউজ করা হতো একটা হচ্ছে প্লেগ আর দ্বিতীয় হচ্ছে কলেরা। কারণ কি, কলেরা হচ্ছে কন্টামিনেটেড ফুড এবং বেভারেজের মাধ্যমে বাহিত হয়, এবং কলেরা মেনলি জল দ্বারা বাহিত হয়, সব থেকে বেশি জল দ্বারা বাহিত হয়। এবং কি করতো, আমি রিসেন্টলি একটা জায়গায় পড়ছিলাম, ভ্ল্যাড দ্য ড্রাকুলা যাকে বলা হয়, যেখানে তোমার মাহমুদ দ্য সেকেন্ডের সাথে ভ্ল্যাড ড্রাকুলার যখন যুদ্ধ হচ্ছে, সেই টাইমে মাহমুদ সেকেন্ডের অনেক বড় সৈন্যদল ছিল, ঠিক আছে, অটোমান এম্পায়ারের সেই সময় তিনি রাজা ছিলেন, তার অনেক বড় সৈন্যদল ছিল, কিন্তু ভ্ল্যাডের কাছে অত সৈন্যদল ছিল না। ভ্ল্যাড জানতো যে সে মেহমুদের সাথে মানে সরাসরি যদি যুদ্ধ করে সেক্ষেত্রে পারবে না। তো মেহমুদ একদম তুর্কি থেকে এসছে, যুদ্ধ করছে ভ্ল্যাডের সাথে, এবং সে ফুল ফ্লেজেড সেনা নিয়ে এসেছে। এবং যখন ভ্ল্যাডের আস্তে আস্তে অনেক অনেক মানে অনেক সিরিজ অফ ঘটনা ঘটছে, এবং সেখানে একটা জায়গায় দেখা যাবে যে ভ্ল্যাড এর পিছন পিছন যাচ্ছে মেহমুদ, যেখান যেখান দিয়ে ভ্ল্যাড যেত সেখান সেখান দিয়ে, মানে ধরো ধরো এটা একটা জায়গা, তো এখান থেকে মেহমুদের ফোর্স আসছে আর ভ্ল্যাড ধরো এই দিকে পালাচ্ছে। তো এই জায়গাগুলো যেখান যেখান দিয়ে ভ্ল্যাড যেত সেই জায়গাগুলো সমস্ত ওয়াটারকে কন্টামিনেট করে দিত। ভ্ল্যাড ইচ্ছা করে বিভিন্ন রোগগ্রস্ত সৈন্যদেরকে তার সেনা দলের মধ্যে ঢুকিয়ে দিত, যেহেতু তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এক ছিল, ভ্ল্যাড জানতো তাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তাদের ট্যাকটিক সম্পর্কে। এবং সমস্ত যে জল মানে কুয়োর যে জল যেখান দিয়ে এই ফৌজরা গেলে জল খাবে, তখন তো কুয়োর থেকেই জল, টিউবওয়েল থাকতো না, সেই জলের মধ্যে সমস্ত প্লেগ, কলেরা, এই সমস্ত ডিজিজের ব্যাকটেরিয়া, এই সমস্ত ডিজিজের জীবাণু করে দিত, যার জন্য অনেক সৈন্য মাহমুদ দ্য সেকেন্ডের কিন্তু এইভাবেই মারা গেছিল। ঠিক আছে, যাই হোক সেসব হিস্ট্রির কথা, বাট তবুও আমরা হিস্ট্রি থেকে অনেক কিছু শিখি এবং গল্পর মধ্যে দিয়েও অনেক কিছু মনে রাখা যায়। তো কলেরা হচ্ছে একটা ফুড, কন্টামিনেটেড ফুডের মাধ্যমে আমরা দেখতে পাবো কলেরা ছড়াচ্ছে। চিকেন পক্স হচ্ছে তোমার ভাইরাস ঘটিত রোগ, এবং টিউবারকুলোসিস হচ্ছে তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা হচ্ছে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আমরা শেষে লিস্ট পড়বো। সরি, এত কাশিটা কেন থামছে না আমার, না বিরক্ত লাগছে। চিকেন পক্স হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ভাইরাল ডিজিজ, এবং ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়ান ডিজিজ, প্রোটোজোয়া ঘটিত রোগ। Okay, next question number 3. Which of the following is a rare group of genetic disorder caused by the mutation of certain gene affecting the color of the skin, hair and eyes? নিচের কোনটি একটি বিরল জিনগত ব্যাধি যা কিছু জিনের পরিবর্তনের ফলে ত্বক, চুল এবং চোখের রঙকে প্রভাবিত করে? অ্যাঞ্জেলম্যান সিনড্রোম, অ্যালকাপটোনিউরিয়া সিনড্রোম, অ্যালজিলি সিনড্রোম অর অ্যালবিনিজম। কোনটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, এই সবকটাই জেনেটিক ডিসঅর্ডার যেখানে হচ্ছে তোমার স্কিন কালার বা পিগমেন্টেশন, যেটা আমরা বাংলাতে সাধারণত সেতি বলি, অনেকের ক্ষেত্রে দেখে থাকবে, পিগমেন্টেশনে এফেক্ট করে। মানে গোটা বডিতে আমাদের যে পিগমেন্টেশনের জন্য দায়ী যে হরমোনটা, সেটা হচ্ছে হরমোন বলছি, যে পিগমেন্টটা, সেই পিগমেন্টটা হচ্ছে মেলানিন, এবং সেই মেলানিন প্রোডাকশনকে এফেক্ট করে, এবং সব জায়গায় আমরা পিগমেন্টেড দেখতে পাই না, তাই সাদা রঙের হয়ে যায় গোটা বডিতে, যেখানে যেখানে পিগমেন্ট। এটা অল ওভার বডিতেও হতে পারে, কোনো প্যাচেস হিসেবেও হতে পারে, তো সেটাকে বলা হচ্ছে অ্যালবিনিজম। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে অ্যালবিনিজম। এটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং খেয়াল রাখবে এই যে জেনেটিক ডিসঅর্ডার, এটা কিন্তু দেহ ক্রোমোজোম ঘটিত, সেক্স ক্রোমোজোম ঘটিত কিন্তু নয়। Next question number 4. Name the common electrolyte disorder that occur when the amount of sodium in your blood became abnormally low. রক্তে সোডিয়ামের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে যে সাধারণ ইলেকট্রোলাইটের ব্যাধি দেখা যায় তার নাম কি? CGL এসছে 2024-এ ইভিনিং শিফটে।
দেখো প্রথমে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ো। অপশন তো আছে হাইপারন্যাট্রিয়াম, হাইপোন্যাট্রিয়াম, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া। এখানে বলেছে নেম দ্য কমন ইলেকট্রোলাইট ডিসঅর্ডার দ্যাট অকার্স ওয়েন দ্য অ্যামাউন্ট অফ সোডিয়াম। প্রথম একটা তোমার ক্যাচ পয়েন্ট হচ্ছে সোডিয়াম, আর দ্বিতীয় হচ্ছে অ্যাবনর্মালি লো। আমরা একটু আগে কি পড়লাম যে লো যদি হয় তাহলে হাইপার তো কখনোই হবে না, দুটো হাইপারই প্রথমে অমিট হয়ে গেল। এরপর বলা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, এবং ন্যাট্রিয়াম থেকে এনে এসছে তার সিম্বলটা, এবং পটাশিয়ামের হচ্ছে ক্যালিয়াম, সেই থেকেই কে এসছে সিম্বলটা। তাহলে এটার অ্যান্সার হবে হাইপোন্যাট্রিমিয়া। ওকে, তাহলে হাইপোক্যালমিয়া কোনটা? যখন পটাশিয়ামের লেভেল ডিক্রিজ করে যাবে তখন হাইপোক্যালমিয়া, যখন পটাশিয়ামের লেভেল ইনক্রিজ করে যাবে তখন হাইপারক্যালমিয়া, যখন সোডিয়ামের লেভেল ইনক্রিজ করে যাবে তখন হাইপারন্যাট্রিমিয়া। ক্লিয়ার? এভাবে তোমরা অমিট করেও কিন্তু অপশন এলিমিনেশন করেও অ্যান্সার করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, which condition also known as erectors caused by yellowing in your skin and whites in your eyes? কোন অবস্থা যাকে ইরেক্টরস বলা হয় যেখানে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়? এটা ইজি, অপশন গুলো দেখো, পেমিভিয়াস, ইসজেমা, ইথিওসিস, জন্ডিস। হলুদ হয়ে যায়, স্কিন কালার হলুদ হয়ে যায় বা আমাদের চোখগুলো হলুদ হয়ে যায়। অপশন ডি হচ্ছে জন্ডিস। জন্ডিসের ক্ষেত্রে স্কিন এবং চোখের যে সাদা অংশ সেটা হলুদ হয়ে যায়। কি হয় জন্ডিসের ক্ষেত্রে? জন্ডিসের ক্ষেত্রে ইউরিনও কিন্তু হলুদ হয়, ঠিক আছে। মূত্রের মাধ্যমে অনেক বেশি বিলিরুবিন, বিলিভার্ডিন যে পিগমেন্ট রয়েছে, বাইল পিগমেন্ট রয়েছে, সেই বাইল পিগমেন্ট গুলো ভেঙে যায় এবং সেটা মূত্রের মাধ্যমে বাহিত হয়। বাইল পিগমেন্ট, বাইল পিগমেন্টের নাম কি? বিলিরুবিন এবং বিলিভার্ডিন। তখন কি টেস্ট করা হয়? তখন এলএফটি টেস্ট করা হয়, লিভার ফাংশন টেস্ট করা হয়, দিয়ে তোমার দেখা হয় এসজিপিটি আর এসজিওটি দেখা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 6 এ আমরা মুভ করব। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা হয়েছে যে anorexia nervosa is an eating disorder in teenagers hair body weight. anorexia nervosa কিশোর কিশোরীদের মধ্যে একটা খাদ্যাভ্যাসের ব্যাধি যেখানে শরীরের ওজন increase slightly, increase drastically, doesn't change, lose drastically. এখন সবাই জিরো ফিগার করতে চায়, টিনেজার্সরা, জেনজি। তো সেক্ষেত্রে একটা খাবার প্রতি একটা কি বলবো অনীহা আসে, এবং সেখানে সেটা একটা ডিজিজ, মানে সেটা একটা সার্টেন লিমিটের বেশি হয়ে গেলে খাওয়ার প্রতি অনীহাটা, সেটা কিন্তু একটা ডিজিজ, এবং যেই ডিজিজের নাম হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এবং যে ক্ষেত্রে তার ওয়েট কি হয়, লুজেস ড্রাস্টিকলি, খুব মানে খুব ওয়েট লস হয়ে যায়, ঠিক আছে। এবং এটা খুব মারাত্মক একটা বিষয়, কারণ হচ্ছে যদি স্পেশালি মেয়েদের ক্ষেত্রে তো আরো মারাত্মক, ছেলেদেরও মারাত্মক। মেয়েদের ক্ষেত্রে মারাত্মক এই কারণে, কারণ একটা ফিমেল কিড বা একটা গার্ল, সে যখন টিনেজার, সে যদি সেই টাইমে ম্যালনিউট্রিশনে ভোগে, আগামী ভবিষ্যতে তার যে হোল লাইফ, এমনিতেই মেয়েদের বোন ডেন্সিটি 30 পরে কম হতে থাকে, মেয়েদের মেনস্ট্রুয়েশন সাইকেলের জন্য বডি থেকে ব্লাড লুজ হয়, অ্যান্ড সো অন, অনেক বেশি কমপ্লিকেটেড। একটা ফিমেল বডি মেল বডি থেকে অনেক বেশি কমপ্লিকেটেড, এবং একটা ফিমেল বডিতে মেল বডি থেকে অনেক বেশি তাড়াতাড়ি এফেক্টেড হয়। ইভেন when you smoke, when you drink, মানে যখন কেউ একটা মেল পার্সন স্মোক করছে, একটা ফিমেল পার্সন স্মোক করছে, ফিমেল পার্সনের ক্ষেত্রে কিন্তু সেটা বেশি এফেক্টেড হবে রাদার দ্যান মেল পার্সনের ক্ষেত্রে। বোথ আর মানে দুটোই ডেঞ্জারাস, দুটোই ইনজুরিয়াস টু হেলথ, বাট তবুও একটা মেল পার্সনের থেকে একটা ফিমেল পার্সন কিন্তু বেশি এফেক্টেড হবে। তো এই যে না খাওয়া বা খাওয়ার প্রতি একটা অনীহা, সেটা যদি টিনেজার্স বয়স থেকে থাকে, এবং সেটা ইন ফিউচার গিয়ে কিন্তু ভীষণ রকম ক্ষতি করবে, স্পেশালি যখন সেই মেয়েটা প্রেগনেন্ট হবে, সেই টাইমে কিন্তু আরো বেশি, মানে তার জন্য তার যে ফিটেস্টটা থাকবে সেটাও কিন্তু সেই মুহূর্তে সে যতই খাক, তার কিন্তু অত ক্যাপাসিটি আর তৈরি হবে না। তো যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 7, A disease like COVID-19 is a kind of, COVID-19 এর মতো রোগ হলো এক ধরনের প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ
ফুড বর্ন ডিজিজ নাকি ওয়াটার বর্ন ডিজিজ নাকি জুনোটিক ডিজিজ? প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ তো নয়। প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ আমরা এক্সাম্পল কি বলতো? প্রোটিন ডেফিসিয়েন্সি প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজের এক্সাম্পল তোমরা কমেন্ট সেকশনে বলবে। ফুডবর্ন ডিজিজ মানে খাদ্যবাহিত রোগ না, খাদ্যবাহিত রোগ না। ওয়াটারবর্ন ডিজিজ না, জলের মাধ্যমে বাহিত হয় না। এটা হচ্ছে জুনোটিক ডিজিজ, মানে একটা কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া, কোনো প্রোটোজোয়া, কোনো একটা বায়োলজিক্যাল এজেন্টের মাধ্যমে সেই ডিজিজটা ছড়াচ্ছে, জুনোটিক ডিজিজ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8, a person with a very low count of red blood cell is medically known to have, একটা পার্সন যার লোহিত রক্তকণিকার সংখ্যা কমে গেছে সেই রোগকে কি বলা হয়? অ্যানিমিয়া, স্কারভি, জন্ডিস নাকি গর্টিয়া? এটা ইজি কোয়েশ্চেন। এটাতে মানে আহামরি দেখো, ডিজিজ এন্ড প্যাথোজেন এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন প্রত্যেক এক্সামে কিছু না কিছু আসে, এবং এই চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং এবং বেশ সহজ, কারণ এই ডিজিজ গুলোর নাম আমরা সাধারণত দেখেই থাকি না। তো আ পার্সন যার খুব লো কাউন্ট অফ রেড ব্লাড সেল রয়েছে সেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। আমরা সাধারণত বলি যে অ্যানিমিয়া মানে রক্ত কম, অ্যাকচুয়ালি অ্যানিমিয়া মানে যখন আরবিসি কমে যায় সেটাকে বলা হচ্ছে অ্যানিমিয়া। এবং অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে। কি কি কারণে হতে পারে অ্যানিমিয়া? অ্যানিমিয়া হতে পারে আয়রনের ডেফিসিয়েন্সির জন্য, অ্যানিমিয়া হতে পারে আরবিসির শেপ চেঞ্জ হয়ে গেছে তার জন্য, অ্যানিমিয়া হতে পারে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য। ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির জন্য যখন অ্যানিমিয়া হয় সেটাকে বলা হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন B12 এর অভাবে যে অ্যানিমিয়া আমরা দেখতে পাই তাকে বলা হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। ইম্পর্টেন্ট। এবং ভিটামিন B12 কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আয়রন অ্যাবজর্পশনের জন্য। নেক্সট হচ্ছে যদি লোহিত রক্তকণিকার শেপ চেঞ্জ হয়ে যায়। লোহিত রক্তকণিকার শেপ চেঞ্জ কিরকম হতে পারে? এইটা হচ্ছে নর্মাল ব্লাড সেল, নর্মাল আরবিসি, তার শেপটা যদি এরকম কাস্তের মতো হয়ে যায়, ঠিক আছে, এরকম সিকেল সেল হয়ে যায়, তো সেটাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়া। এই ক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে আরবিসি আর তোমার নর্মাল আরবিসির মতো ফাংশন করতে পারে না এবং সাফিসিয়েন্ট অ্যামাউন্টের অক্সিজেনও ক্যারি করতে পারে না। আরবিসির মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, এবং হিমোগ্লোবিন হচ্ছে তোমার পিগমেন্ট, যেটা আমাদের আয়রনের সাথে, একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টে চেইন থাকে এবং 4টে আয়রন পরমাণু থাকে, ঠিক আছে, যেটাতে হচ্ছে তোমার অক্সিজেন ক্যারি করে হিমোগ্লোবিন, এবং কার্বন ডাই অক্সাইডও ক্যারি করে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের মেজর পোর্শনটা কার্বন মানে সল্টের মাধ্যমে, ডিফিউশনের মাধ্যমে যায়, কিন্তু অক্সিজেনের মেজর পরিমাণ যেটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, এবং যেটার মাধ্যমে অক্সিজেনটা আমাদের গোটা বডিতে ডিস্ট্রিবিউটেড হয়। এটা তো তোমরা নিশ্চয় জানো। আচ্ছা, এখানে কজ অফ অ্যানিমিয়া রয়েছে। জেনেটিক ফ্যাক্টর হতে পারে অ্যানিমিয়া কজের জন্য, যেটা কম হচ্ছে ধরো থ্যালাসিমিয়া। থ্যালাসিমিয়া যদি হয় সেক্ষেত্রেও আমরা অ্যানিমিয়া দেখতে পাবো। থ্যালাসিমিয়ার ক্ষেত্রে কি হয়? থ্যালাসিমিয়ার ক্ষেত্রে এই যে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে, হিমোগ্লোবিনের যে চেইন ফরমেশন, সেই হিমোগ্লোবিন তো একটা প্রোটিন, সেই প্রোটিনটা তৈরি হতে গেলে কোনো একটা ক্রোমোজোমের কোনো একটা জেনেটিক কোড লাগছে, যেই কোডটা আরএনএ হচ্ছে, আরএনএ থেকে প্রোটিন হচ্ছে, সেটা আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3D করে গিয়ে একটা কমপ্লেক্স হিমোগ্লোবিনের স্ট্রাকচার তৈরি করছে। সেই যে কমপ্লেক্স হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা তৈরি করার কোডটা যেখান থেকে আসছে, যে অর্ডারটা যেখান থেকে আসছে, সেই ক্রোমোজোমে যদি ডিফেক্ট থাকে তখন আমরা সেটাকে বলছি থ্যালাসিমিয়া আছে তার, এবং সেটা জেনেটিক হয়। থ্যালাসিমিয়াটা কোনো দেহ ক্রোমোজোমের মধ্যে ডিফেক্ট রয়েছে, যেই ক্রোমোজোমটা হিমোগ্লোবিন যে চেইনটা তৈরি করছে তার জন্য রেসপন্সিবল। সেক্ষেত্রে যদি থ্যালাসিমিয়া হয়, থ্যালাসিমিয়ার ক্ষেত্রে আমরা অ্যানিমিয়া দেখতে পাবো। এক্সেসিভ ব্লিডিং এর ক্ষেত্রেও আমরা অ্যানিমিয়া দেখতে পাবো। কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে এক্সেসিভ ব্লিডিং হয়ে গেছে, বডিতে ব্লাড কমে গেছে। মেনস্ট্রুয়াল ব্লিডিং, অনেকের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ব্লিডিং অনেক বেশি হেভি ফ্লো মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, সেক্ষেত্রেও আমরা অ্যানিমিয়া দেখতে পাবো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সেটা তো বললাম। ক্যান্সার কজিং অ্যানিমিয়া, ক্যান্সার কজিং অ্যানিমিয়া কিরকম? যদি ধরো
ব্লাড ক্যান্সার হয়েছে কারোর ক্ষেত্রে, ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও আমরা রক্তের পরিমাণ কম দেখতে পাবো, সেক্ষেত্রেও অ্যানিমিয়া হতে পারে। যদি আরেকটা অ্যানিমিয়া দেখতে পাই, যদি এই আরবিসি ভেঙে যায়, যে কোনো রিজন হতে পারে, সেই রিজনের মধ্যে আমরা যাচ্ছি না, যদি আরবিসি ভেঙে গিয়ে অ্যানিমিয়া দেখতে পাই সেটাকে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। এখানে লিখছি আরবিসি ভেঙে যাওয়ার ফলে যে অ্যানিমিয়া দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, গট ইট? আচ্ছা, আমরা তাহলে 3 রকমের অ্যানিমিয়া বললাম, একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, পার্সিনিয়াস অ্যানিমিয়া এবং একটা হচ্ছে তোমার হিমোলাইটিক অ্যানিমিয়া। এবং থ্যালাসেমিয়ার কারণেও কিন্তু আমরা অ্যানিমিয়া দেখতে পাবো। স্কারভি ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে হয়, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে আমরা স্কারভি দেখতে পাই। গয়টার তো পড়লাম, জন্ডিস অলরেডি পড়ে নিয়েছি। ব্লাড রিলেটেড আর কিছু ডিজিজ এখানে রয়েছে, আমি এইখানটাতে লিখে দিচ্ছি। একটা হচ্ছে তোমার লিউকোমিয়া, যেটা থেকে কোয়েশ্চেন আসে, লিউকোমিয়া, যেটাতে কি হয় না আরবিসি ডাব্লিউবিসি যখন ইনক্রিজ করে যায়, অনেক ইনক্রিজ করে যায়, সেটাকে আমরা বলি লিউকোমিয়া, যেটাকে ব্লাড ক্যান্সারও বলে থাকি। ওকে, আর কি ডিজিজ? একটা হচ্ছে তোমার লিউকোপিনিয়া। এখন লিউকোমিয়া দেয় না কোয়েশ্চেন, এখন লিউকোপিনিয়া দিতে পারে, কারণ কমন কোয়েশ্চেন তো সবাই উত্তর করে ফেলছে, কাট অফ তো বেড়েই যাচ্ছে। লিউকোপিনিয়াতে কি হয়? যখন ডাব্লিউবিসির সংখ্যা কমে যায়, ডিক্রিজ করে যায়, তখন হচ্ছে লিউকোপিনিয়া হয়। এবং ডাব্লিউবিসি আমাদের ক্ষেত্রে আমরা 5 রকমের দেখতে পাই, 2-3টে গ্র্যানুলোসাইট, 2টো অ্যাগ্রানুলোসাইট, এই ডিসকাসে আমি আজকে আর যাচ্ছি না। আর যদি রক্তে অনুচক্রিকার পরিমাণ যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায়, যদি অনুচক্রিকা বা প্লেটলেটস কাউন্ট বেড়ে যায়, যদি ইনক্রিজ করে যায়, তাহলে সেটাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস। সেটাকে কি বলা হয়? থ্রম্বোসাইটোসিস। ক্লিয়ার? ওকে, আপাতত আর কিছু মনে রাখতে হবে না, ব্লাড রিলেটেড এই কটা মনে রাখলেই হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, which virus is responsible for causing AIDS? AIDS এর জন্য কোন ভাইরাস দায়ী? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, নাকি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস? কোনটা রেসপন্সিবল এইডস এর কারণে? এইডস হচ্ছে একটা এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হচ্ছে হার্পিস, গনোরিয়া, সিফিলিস, অল অফ দিস আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এবং এখানে এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এর জন্য যে ভাইরাসটা দায়ী, যেটা হচ্ছে এইচআইভি, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবং এইচআইভি ইজ আ রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস কেন রেট্রোভাইরাস? কারণ এইচআইভির মধ্যে রয়েছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, যেই এনজাইমটা কি করতে পারে? আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। এবং এইচআইভি ভাইরাস ইজ আ আরএনএ ভাইরাস, যেটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম রয়েছে। সেটা যখন হোস্ট সেলের মধ্যে আক্রান্ত করে, সেটা কিন্তু আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। এবং গোটা যে ইমিউন সিস্টেমটা রয়েছে, সেই ইমিউন সিস্টেমটাতে এফেক্ট করে। এবং সেখানটাতে মানে এইডস এর ক্ষেত্রে কি হয়? এর যে ইনকিউবেশন পিরিয়ড আছে, এখানে একটা কথা বলছি, ইনকিউবেশন পিরিয়ড বা ইনকিউবেশন টাইম। এই ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে একটা ভাইরাস বা একটা ডিজিজ বা যে কারণে হচ্ছে কোনো একটা প্যাথোজেন, কোন যা কিছু, সেটা আক্রমণ করার পরে তার সিমটমস দেখানো পর্যন্ত যে টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। ওকে, এবং এইডস এর ক্ষেত্রে এইচআইভি আক্রান্ত হওয়ার
6 মাস থেকে শুরু করে 1 বছর 2 বছর পরেও কিন্তু তার সিমটমস দেখা যেতে পারে। তো এটা মানে মারাত্মক এই কারণেই হয় কারণ এটা ইনিশিয়াল ফেজে বোঝা যায় না যে কেউ এইচআইভি আক্রান্ত হয়েছে। ওকে, আচ্ছা, আর একটা তোমার ইম্পর্টেন্ট ডিজিজ আছে যেটা হেপাটাইটিস বি, সেটাও কিন্তু তোমার কন্টামিনেশনের জন্যই হয়, ব্লাড টু ব্লাড কন্টামিনেশনের জন্যই হয়। নেক্সট কোয়েশ্চেন, ব্লাড টু ব্লাড বা কোনো বডি ফ্লুইডের যখন কন্টামিনেশন হচ্ছে তখন হচ্ছে। Question number 10. Which condition causes bone pain, poor growth and soft weak bones that can lead to a bone deformities? কোন অবস্থার কারণে হাড়ের ব্যথা, বৃদ্ধি কম বৃদ্ধি কম এবং নরম দুর্বল হাড় হয় যা হাড়ের বিকৃতির কারণ হতে পারে? রিকেট, সেরিব্রাল প্লাস্টি, পারটিউসিস নাকি অ্যাসপ্লেনিয়া? কোনটা হচ্ছে বোন ডিজিজ, যেক্ষেত্রে বোনের যে তোমার গ্রোথ এবং সফট হয়ে যায়, আমরা অস্টিওপোরোসিস দেখতে পাই। এটা যদি হাড় হয়, এটা যদি হাড়ের নর্মাল ডেন্সিটি এরকম মানে ধরো একটা নর্মাল বোন ডেন্সিটি রয়েছে, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে এই বোন ডেন্সিটিটা এখানে অনেক আমরা হোল দেখতে পাবো, ঠিক আছে, বোন ডেন্সিটি কমে যায়, এবং সেটা হচ্ছে অপশন এ রিকেট। এবং ভিটামিন ডি এর অভাবেও কিন্তু রিকেট হয়, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতেও রিকেট হয়। আজকাল খুব ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, মানে আমি 10টার মধ্যে 5 থেকে 6 জনকে দেখছি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। আমার নিজেরই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ছিল। আমি লাস্ট ইয়ার টোটাল যখন টেস্ট করেছিলাম ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ছিল, তারপরে টেস্ট করা হয়নি যদিও আমার, মানে একটা কোর্স থাকে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে 8 উইকস তোমার ভিটামিন ডি এর শর্ট খেতে দেয়, তো সেটা খাওয়ার পরে একটু ঠিক হয়ে যায়। তো আমার তারপরে চেক করা হয়নি, দেখি সামনের মান্থে চেক করবো। বাট ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে কিন্তু অনেক রকমের সমস্যা হয়, ঠিক আছে, তো এটা একটুখানি খেয়াল রাখবে, স্পেশালি মায়েদের ক্ষেত্রে বা বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা যায়, এবং সেক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্ট মানে ডক্টর প্রেসক্রাইব করা সাপ্লিমেন্ট সেটা কিন্তু নিতে হবে। Next question, question number 11. An excessive amount of cadmium in a human body causes, মানব দেহে অতিরিক্ত পরিমাণে যদি ক্যাডমিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে কোন রোগ দেখা যায়? মিনামেটা, অ্যানিমিয়া, অ্যালজাইমার নাকি এটাই? অ্যালজাইমার মানে কি? অ্যালজাইমার মানে ভুলে যাওয়া, এরকম একটা ডিজিজ। সরি, ক্যাডমিয়ামের কারণে মানব দেহে দেখতে পাই ইটাই রোগ, ঠিক আছে, ইটাই রোগ দেখা যায় ক্যাডমিয়ামের কারণে। মিনামাটা দেখা যায় এইচজি বা পারদের জন্য, যদি বডির মধ্যে পারদের অ্যাকুমুলেশন হয় বা মার্কারির অ্যাকুমুলেশন হয়, সেক্ষেত্রে আমরা মিনামাটা রোগ দেখতে পাবো। কারণ এই মিনামাটা রোগ দেখা গেছিল জাপানের একটা শহরে ফার্স্ট টাইম, এবং সেই শহরটার নাম ছিল মিনামাটা, যার জন্য সেখান থেকে এই রোগটার নাম হয়েছে। ব্যাপারটা কি হয়েছিল বলতো, পারদ, এবার লোকজন ভাববে যে পারদ কিভাবে মানুষের মধ্যে চলে আসতে পারে, কেউ তো আর পারদ নিয়ে মুখে দিয়ে দেয় না, সবাই তো বাচ্চা ছেলে না যে রোগ হয়ে যাচ্ছে পারদ খেয়ে। ব্যাপারটা হচ্ছে, একটা আমরা ইকোলজিতে একটা টার্ম পড়ি যেটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। শুনেছো তোমরা এই টার্মটা সম্পর্কে? কে শুনেছো? বায়োম্যাগনিফিকেশনে কি হয়, ধরো এখানে একটা তোমার প্রাইমারি যে ট্রপিক লেভেল, সেই প্রাইমারি ধরো একটা মাছ, এখানে একটা মাছ আছে, সেই মাছটা জল খাচ্ছে এবং সেই জলের মধ্যে কোনোভাবে পারদ মিশে আছে বা অন্য কোনো দূষিত জিনিসপত্র যেটা মিশে আছে, এবং সেই মাছটা, এখানে ধরো মাছ আঁকতে পারি না আমি, আঁকার চেষ্টা করি, কি মাছ জিজ্ঞেস করবে না, আমি কি মাছ খাই সেটাই বুঝতে পারি না, কি মাছ আমাকে জিজ্ঞেস করবে না, আনলে সেটা ইলিশ মাছ বা চিংড়ি মাছ বা পমফ্রেট মাছ হয় তাহলে আমি বুঝতে পারি। আদারওয়াইজ হ্যাঁ, বাকি ছোট মাছও বুঝতে পারি, কিন্তু ওই মানে নর্মালি বাড়িতে যে মাছগুলো রান্না হয় না, রুই, কাতলা, মৃগেল, ওর মধ্যে আমি কোনো ডিফারেন্সিয়েট করতে পারবো না। বাকি যে মাছগুলো আলাদা আলাদা দেখতে, সেই মাছগুলো আমি বুঝতে পারবো। তো ধরো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হলো, 5টা না 10টা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, যতগুলোই হোক, এতগুলো মাছ আছে, ঠিক আছে। এবার এই মাছগুলোর বডিতে সাপোজ 1 মিলিগ্রাম করে এইচজি রয়েছে,
1 2 3 4 5 6 7 8 9 10টা এঁকেই দিই 10টা। প্রত্যেকটা মাছের বডিতে 1 মিলিগ্রাম করে পারদ রয়েছে এবং এই 1 মিলিগ্রাম করে পারদ যখন তারা অ্যাকুমুলেট করছে বডিতে এবং ধরো এই মাছগুলো 1 বছর বেঁচেছে 1 বছর বেঁচেছে প্রত্যেক মাসে এদের বডিতে 1 মিলিগ্রাম করে পারদ জমতে জমতে গেছে দিয়ে টোটাল প্রত্যেকটা মাছের বডিতে 12 মিলিগ্রাম করে পারদ হয়ে গেছে। এবার তুমি একদিন মাছ ধরলে দিয়ে এই 10টা মাছ পেলে এবং 10টা মাছই নিজে খেয়ে নিলে। 10টা মাছ যখন নিজে খেয়ে নিলে এই যে পারদ গুলো এই পারদটা তো এই মাছের বডিতে ডিকম্পোজ হবে না বা ডাইজেস্ট তো হবে না, সেটা অ্যাকুমুলেট হবে এবং এই অ্যাকুমুলেশন হওয়ার ফলে যখন ধরো ধরো এই মাছগুলোকে একটা বক খেয়েছে তাহলে এই বকের মধ্যে কত মিলিগ্রাম 120 মিলিগ্রাম পারদ জমেছে। এইরকম বক তুমি দুটো খেয়ে নিয়েছো, সাপোজ অ্যাজিউম করো যে তুমি বক খাও, তো বক এরকম তুমি দুটো খেয়ে নিয়েছো, তাহলে তোমার বডিতে 240 মিলিগ্রাম অফ পারদ চলে এলো। কোন একটা টক্সিক মেটেরিয়াল যেটা এই একটা ইন্ডিভিজুয়ালের কাছে 1 গ্রাম বা 12 গ্রাম ছিল, সেটা যখন আমরা হায়ার ট্রপিক লেভেলে যাচ্ছি সেই ইন্ডিভিজুয়ালটার কাছে 240 মিলিগ্রাম হয়ে যাচ্ছে। তাহলে এই যে টক্সিক এলিমেন্টটা এটা ম্যাগনিফাই হয়ে যাচ্ছে। এই যে ফেনোমেনাটা, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় বায়ো ম্যাগনিফিকেশন। আর একটা হয় বায়ো অ্যাকুমুলেশন, যেটা এখানে এই যে অ্যাকুমুলেট করে রাখছে সেটা হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন। একটা মাছের মধ্যে বছরের পর বছর টাইমের পর টাইম যতটা টক্সিক মেটেরিয়াল অ্যাকুমুলেট হচ্ছে সেটাকে বলছি বায়ো অ্যাকুমুলেশন। I'm so sorry. ওকে, তো এই প্রসেসে এই যে টক্সিক এলিমেন্ট গুলো আছে এই টক্সিক এলিমেন্ট গুলোর সাহায্যে আমাদের বডির মধ্যে এইভাবেই ঢোকে। আচ্ছা, মিনামাটা এখানে এইচের জন্য। ক্যাডমিয়াম সিগারেটের ছায়ে পাওয়া যায়, ঠিক আছে। Next question, question number 12. Which is an inherited blood disorder that affect the hemoglobin gene and result in ineffective erythropoiesis? কোনটি বংশগত রক্ত ব্যাধি যা হিমোগ্লোবিন জিনকে প্রভাবিত করে এবং যার ফলে অকার্যকর এরিথ্রোপোয়েসিস ঘটে? স্ট্যাটিনোমা, থ্যালাসেমিয়া, ভেনাস থ্রোম্বোএম্বলিজম নাকি পলিসাইথেমিয়া? কোনটা হচ্ছে এটা জেনেটিক ডিসঅর্ডার? একটু আগেই পড়লাম অপশন বি থ্যালাসেমিয়া, যেটা হিমোগ্লোবিনের জিনের গঠনগত ত্রুটি ঘটায়। 13. Which of the following period is incorrectly matched? Cushing syndrome, cortisol, diabetes, insulin, goiter, thyroxine, acromegaly, adrenal. ফার্স্ট কোয়েশ্চেন আমরা কি পড়েছিলাম? অ্যাক্রোমেগালি হচ্ছে গ্রোথ হরমোনের কারণে হচ্ছে, অ্যাড্রিনালিনের কারণে হবে না। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যেটা ইনকারেক্টলি ম্যাচ আছে। তোমরা বলবে অ্যাড্রিনালিনের অভাবে কোন ডিজিজ দেখতে পাই? অ্যাড্রিনালিনের অভাবে আমরা কোন ডিজিজ দেখতে পাই? অ্যাড্রিনালিনের অভাবে আমরা দেখতে পাই যেটা হচ্ছে তোমার অ্যাডিসন ডিজিজ। ওকে, অ্যাডিসন ডিজিজ দেখতে পাই এবং কুশিং সিনড্রোম দেখতে পাই। কর্টিসল, এটাও অ্যাড্রিনালিনের কর্টেক্স অঞ্চল থেকে নিঃসৃত হচ্ছে এবং সরি এবং আরেকটা দেখতে পাই যেটা হচ্ছে অ্যাডিশন ডিজিজ। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের স্বল্প ক্ষরণে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানে কিছু ডিজিজের নাম আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে ক্রেটিনিজম, যেটা হচ্ছে শিশুদের মধ্যে টিএসএইচ এর কম ক্ষরণে দেখা যায়। মিক্সেডিমা, যেটা দেখা যায়
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাইরক্সিন ক্ষরণ কমে গেলে জোরে কথা বললেই কাশি হচ্ছে। নেক্সট হচ্ছে তোমার গয়টার্স তো লিখে দিয়েছি, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে গেছে, অ্যাক্রোমেগালিও বলে দিয়েছি। আচ্ছা, বামনত্ব আর অতিকায়ত্ব, একটা হচ্ছে ডোয়ার্ফিজম আর একটা হচ্ছে জাইগ্যান্টিজম। ডোয়ার্ফিজম যেটা হচ্ছে গ্রোথ হরমোনের কম ক্ষরণে, আর জাইগ্যান্টিজম গ্রোথ হরমোনের বেশি ক্ষরণে। ওকে, অ্যাডিশন বর্ণিত ডিজিজ, কুশিন সিনড্রোম, কর্টিসল, গয়টার্স, আর এখানে ঠিক আছে, আপাতত এইগুলো হলেই হবে। Next question. Deficiency of which of the following vitamin in human diet causes disease called xerophthalmia? কোন ভিটামিনের অভাবে xerophthalmia রোগ দেখা যায়? A, K, C না D? xerophthalmia দেখা যায় অপশন এ, সঠিক উত্তর এ এর অভাবে। ঠিক আছে, xerophthalmia রোগ দেখা যায় এর অভাবে। তোমরা কমেন্ট সেকশনে বলবে যে কে, সি আর ডি এর অভাবে কি দেখা যায়। xerophthalmia আই ডিজিজ, ঠিক আছে, চোখের ডিজিজ, এবং ভিটামিন এ এর অভাবে রেটিনাও ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিন এ এর রাসায়নিক নামও হচ্ছে তোমার রেটিনল। সি এর জন্য তো স্কারভি, ডি এর জন্য রিকেট, অলরেডি বলে দিয়েছি। তোমরা বলবে কে ডেফিসিয়েন্সিতে কি দেখা যায়। আচ্ছা, ই এর ডেফিসিয়েন্সিতে খেয়াল রাখবে, ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন। ভিটামিন ই এর ডেফিসিয়েন্সিতে কিন্তু তোমার বন্ধ্যাত্ব রোগ দেখা যায়। ঠিক আছে, ফার্টিলিটির ওপর এফেক্ট পড়ে যদি ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি দেখা যায়। ভিটামিন কে ডেফিসিয়েন্সি তোমরা কমেন্ট সেকশনে বলবে। নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন, দ্য ডিজিজ কজিং মাইক্রোবস আর কল টক্সিনস, প্যাথোজেন্স, ডিকম্পোজার নাকি অ্যান্টিবায়োটিক্স? যে সমস্ত মাইক্রোবস ডিজিজ ঘটায় তাদেরকে কি বলা হয়? এতক্ষণ ক্লাস করার পরে এই কোয়েশ্চেনটা মানে জাস্ট একদমই ইররিলেভেন্ট কোয়েশ্চেন। এতক্ষণ আমি প্যাথোজেন প্যাথোজেন করে চিৎকার করলাম, তো এই কোয়েশ্চেনটা দেওয়ার কোনো মানেই হয় না। অপশন বি হচ্ছে প্যাথোজেন সঠিক উত্তর। টক্সিনস হচ্ছে যদি কোনো কিছুটা বিষ যেটা ডিজিজ ঘটাচ্ছে না, তোমার শরীরের মধ্যে ঢুকলে ইনস্ট্যান্টলি রিয়াক্ট করছে, বা সেটা বিষ, যেটা সাধারণ ভাষায় যেটা বিষ সেটা হচ্ছে টক্সিন। ডিকম্পোজার মানে যে সমস্ত বিয়োজক, বাংলাতে যেটাকে আমরা বিয়োজক বলি, যেটা কি করছে না পচা মরা যে বায়োমাস রয়েছে সেটাকে ডিকম্পোজ করে বিভিন্ন লাইক কার্বোহাইড্রেট, ফ্যাট এইগুলো আলাদা করে দিচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ডিকম্পোজার। এবং অ্যান্টিবায়োটিক্স হচ্ছে যে অ্যান্টিজেনের এগেনস্টে কোনো একটা প্যাথোজেন যখন বডির মধ্যে ঢুকছে তখন বডি সেটার এগেনস্টে যে মেকানিজমটা তৈরি করছে এবং যে প্রোটিনগুলো ওই এগেনস্টে কাজ করছে সেটাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক্স। ক্লিয়ার? ওকে, এবার চলে যেও না ক্লাস থেকে, এখানে আর একটা কোয়েশ্চেন আছে, কলাম এ এবং কলাম বি সাথে রিলেট করতে বলেছে। এ বাবা, এখানে ভিটামিনের নামটাই তো দেয়নি। আচ্ছা, এটা ভিটামিন এ। হ্যাঁ, ভিটামিন এ, ডি, বি1 আর সি। ভিটামিন এ হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, 1D একটাতেই আছে 1D, বাকিগুলো মেলাবার দরকারই নেই। তবু দেখো ভিটামিন ডি হচ্ছে রিকেট, ভিটামিন বি1 হচ্ছে বেরি এবং ভিটামিন সি হচ্ছে স্কারভি। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। এরকম সবসময় এক্সামে দেবে তা কিন্তু না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা আর কোয়েশ্চেন নেই। আচ্ছা, এখানে না আমি যে লিস্টে তোমাদের কিছু ভাইরাস ঘটিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, হাম, গুটি বসন্ত, জল বসন্ত, র্যাবিস, পোলিও, মাম্পস ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং প্রোটোজোয়া ঘটিত রোগ এবং কিছু কৃমি ঘটিত রোগ আর মানুষের বংশগত
রোগ, এইটার লিস্টটা দিয়েছি, একবার খালি চোখ বুলিয়ে নেবে। ডিজিজ চ্যাপ্টারটা থেকে এইটুকু করে নিলে এনাফ, মানে মোর দ্যান এনাফ। এরপর যখন প্র্যাকটিস করবে, যেখানে অন্য কোয়েশ্চেন যদি পাও, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে একটু ডিসকাস করা যাবে। ওকে, তো থ্যাংক ইউ অল। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুটো জায়গাতেই পাবে। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবে, তাহলে পেয়ে যাবে। এবং যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।